৩৬শে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসে শীষ কাটে বুলেট, জেগে উঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায়, বাড়ি ফিরবে স্বামী। মা বাবা অপেক্ষায়, ছেলে বাড়ি ফিরবে, স্নেহের সন্তানকে আদরে জড়াবে। গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল, মত, পেশার মানুষ। নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব। জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার। মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব। ২০১৩ সালে শাপলায় ম্যাসাকার, রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম, খুন, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর। ২০১৮ সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয়। বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে ৩টি সাজানো ভোটে নিজেদেরকেই বিজয়ী ঘোষণা করে। যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ্য বলে ভেবেছিল, জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেন মজলুমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল। ৬ জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। ১০ জুন আন্দোলনকারীরা দাবি মানার জন্য সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ৩০ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। ২ থেকে ৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। ৭ জুলাই ছাত্রদের যৌক্তিক দাবি ফ্যাসিবাদী সরকার গুরুত্ব না দেয়ায় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়। শুরু হয় বাংলা ব্লকেড নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, সিলেট,
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লা সহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে। 11 জুলাই শাহবাগে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে। চট্টগ্রামে আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচণ্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ্য সাহস। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেদিন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে। শুধু তাই নয়, নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজ্জতার। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। নারীর প্রতি এ কেমন সহিংসতা! মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ। 15 তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকি স্টিক নিয়ে যৌথভাবে হামলা চালায়। ঢাবি ও মেডিকেলে ছাত্রলীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায়, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী। রংপুরে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাইদ। চট্টগ্রামে ওয়াসিম, ফারুক, শান্ত, শাওন সহ সারা দেশে 6 জন শহীদ হন। দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে এই রাতের বেলায় কোথায় আশ্রয় নেবে তারা? বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক ও শিক্ষিকারা। এদিন ঢাবিসহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। প্রচণ্ড দমন নিপীড়নের ফলে অনেকেই হাল ছেড়ে দেয়। ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না। এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এ আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। মুহুর্মুহু গোলাগুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতায় দিন কাটে দেশবাসীর।
দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচার গুলিতে প্রাণ হারান 40 জনের অধিক নিরপরাধ মানুষ। রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশুও। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মীর মুগ্ধ। রাতে সারা দেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়া হয়। এ সময় দেশের ছাত্র জনতা, অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা, উদ্বেগে ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় জন্ম নেয়। 19 জুলাই ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন হয়। তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে গুলি ছুটতে থাকে। দেশের বিভিন্ন স্থানে র্যাব, পুলিশের স্নাইপারের গুলিতে আহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা। শহীদ হন 120 জনের অধিক। যেন ঘরে ঘরে মৃত্যু দূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনার রেজিম। উত্তালে জনতার দ্রোহের আগুনকে স্তিমিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ। ঘোষণা করা হয় দেখামাত্র গুলি করার। কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল? এরা কি মানুষের জন্য রাজনীতি করে? 20 জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকে দমন করতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামকে মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এছাড়াও সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকেও বিভিন্ন সময় তুলে নেওয়া হয়। এরপর আসে সেই ঐতিহাসিক 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। 21 জুলাই হাইকোর্ট 7% কোটার রায় প্রদান করে। সেই দিনই সারা দেশে শুরু হয় চিরুনি অভিযান। আটক করা হয় হাজার হাজার শিক্ষার্থীকে। তাদের উপরে চালানো হয় নির্যাতনের স্টিম রোলার। যাত্রাবাড়িতে এই নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করে মাত্র 16 বছরের কিশোর। সারা দেশে ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল, সংঘর্ষ চলমান, বাড়ছে আহতের সংখ্যা। 23 জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। এই পরিস্থিতিতে অধিকার আদায়ে দ্রোহের উত্তপ্ত বাতাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির নেয় অভূতপূর্ব উদ্যোগ, যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা। 25 জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খুনির কান্না আসে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায়। এ যেন মানবতার সাথে এক চরম উপহাস। প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপীয়। 26, 27 ও 28 জুলাইয়ে আবারও নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ সহ 6 জনকে ডিবি কার্যালয়ে হেফাজতের নামে তুলে নিয়ে যাওয়া হয়। 27 জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দেয়। হাসিনা সরকারের সমালোচনা করেন বিশ্ব নেতৃবৃন্দ। 28 জুলাই যাত্রাবাড়ির বাসা থেকে আটক করা ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে 7 দিনের রিমান্ড দেয় আদালত। ডিবি কার্যালয় আটক 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয়। 30 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা। নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে। এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে রক্তের রঙে লাল প্রোফাইল পিকচার। 30 জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে আইনজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 1 আগস্ট আন্দোলনকে
ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে অবৈধ সরকার, যা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারা দেশের ছাত্র জনতার ঢল। দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে 3 আগস্ট শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 3 আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে 1 দফার ঘোষণা। অসহযোগ আন্দোলনের ডাকে একাত্মতা পোষণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 4 আগস্ট সারা দেশ উত্তাল 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা 6টা থেকে 2য় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 5 আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলার আকাশে বাতাসে। মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি। সবাই অপেক্ষমান, মানুষ কি নামবে রাজপথে, আসবে ঢাকায়? এই দুঃশাসনের অবসান হবে কি? কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে? ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও মোহাম্মদপুরে। এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে, তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিনগ্রাদ। রাজশাহীতে শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হান। হঠাৎ কি হলো এ শহরের? লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা, যাত্রাবাড়ি, টঙ্গী, গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ মুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই যেন এক অভাবনীয় ঘটনা। ধর্ম, বর্ণ, দল, মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা, যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। পুলিশ, বিজিবি আর র্যাবের উন্মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার। আবু সাইদ, মুগ্ধ, শান্ত, ইয়ামিন, ফায়াজ সহ নাম না জানা হাজারো শহীদের খুনের বদলা। এরই মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হলো। অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার স্বাদ। কৃতজ্ঞতার সিজদায় অবনত হয় শত মানুষ। চোখে ভরা অশ্রু, হয়তো স্মৃতিতে ভাসছে ঘাতকের বুলেটে প্রাণ যাওয়া প্রিয়জনের মুখ, গুম হয়ে যাওয়া স্বজনের ভালোবাসা। এই যেন এক অভূতপূর্ব সাহসের বাংলাদেশ, যা কেউ কোনোদিন দেখেনি আগে। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা কেমন আছে সেই সব শহীদের পরিবার? এই রক্তাক্ত জুলাইয়ে আহত হাজার হাজার যোদ্ধারা কিভাবে কাটাচ্ছে দিন? আন্দোলন কোটা সংস্কার থেকে পরিণত হয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের জাতাকল থেকে মুক্তি পেতে দল, মত, ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ চলে আসে এক কাতারে। আন্দোলন যেন হয়ে ওঠে ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের এক ঐক্যের সম্মিলন। 16 বছরের অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে, দেখে নতুন স্বপ্ন,
এগিয়ে যায় সম্ভাবনাময় উজ্জ্বল এক নতুন বাংলাদেশের দিকে। এই মহান জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয়। আরো কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে। হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।